বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বলে দাবি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। लेकिन आज विजय दिवस है, आज विजय दिवस है 1971 के युद्ध में। নরেন্দ্র মোদী যেখানেই যান সেখানেই ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেন। নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে এই বক্তব্য দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দর্শক, বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদী যে পোস্ট দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া শুরু করেছে। আমাদের দেশের মুক্তিযুদ্ধ কিয়া বাদ হে, ভারতের সংসদে এবার বাংলাদেশ নিয়ে তুলকালাম। প্রিয় গান্ধীজি রাহুল গান্ধী তিনি এবার নরেন্দ্র মোদীকে পারলেন না জুতা পেটা করতে। প্রিয় দর্শক শ্রোতা, সংসদে এই রকম একটা অবস্থা এবং আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা তারা তাদের নিজেদের নামে চালিয়ে দিচ্ছে। 1971 যুদ্ধের যে স্বাধীনতা সেটা তাদের নিজেদের নামে করে নিচ্ছে, লিখে নিচ্ছে যেন তাদের। দর্শক শ্রোতা, খুবই গুরুত্ব আজকের এই ভিডিওটি। আশা করব ভিডিওটি ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওর কতটা গরম এবং হিট নিউজ হতে যাচ্ছে। চলেন বিস্তারিত আমরা স্ক্রিনে যে দেখে আসি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। নরেন্দ্র মোদী যেখানেই যান সেখানেই ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেন। ভারতের লোকসভায় সংবিধানের 75 বছরের যাত্রা বিষয়ক আলোচনায় নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে এই বক্তব্য দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়াও সংবিধানের চেতনা লঙ্ঘন, আদানি গোষ্ঠীকে সুবিধা প্রদান এবং দেশের যুব সমাজকে বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগ তোলেন রাহুল। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। एक धर्म को दूसरे धर्म से लड़ाते हो, नफरत फैलाते हो। ভারতের লোকসভায় দেশটির সংবিধানের 75 বছর যাত্রা নিয়ে আলোচনা বসেছিল সোমবার। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তীব্র আক্রমণাত্মক বক্তব্য দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই বক্তব্যে মোদীর বিরুদ্ধে রাহুল অভিযোগ তোলেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর। রাহুল বলেন, মোদী যেখানে যান ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেন। और जहां भी आप जाते हो एक धर्म को दूसरे धर्म से लड़ाते हो, नफरत फैलाते हो। কেসারের শেকড় থেকে শিখরে। হাথরসের দলিত তরুণী ধর্ষণ ও মন্দির মসজিদ বিবাদের উদাহরণ টেনে রাহুল বিজেপির সাম্প্রদায়িক নীতির সমালোচনা করেন। কথা বলেন সংবিধান ধর্ম, জাতি, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের বিরুদ্ধে। অথচ মোদী সরকার বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াচ্ছে। और ये बीजेपी के लोग कॉन्स्टिट्यूशन पर 24 घंटा आक्रमण करते रहते हैं। রাহুল অভিযোগ করেন মোদী সরকার দেশের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করছে। অগ্নিবীর প্রকল্পের উল্লেখ করে বলেন, যারা সেনার জন্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের সুযোগ কেটে নেওয়া হয়েছে। একলব্যের আঙ্গুল কেটে নেওয়ার মতোই দেশের যুব সমাজকে বঞ্চিত করা হচ্ছে। তিনি আরো বলেন, বেসরকারীকরণ এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দলিত, ওবিসি এবং আদিবাসীরা সংরক্ষণের সুযোগ পাচ্ছে না। এমনকি মুম্বাইয়ের ধারাভি আদানির হাতে তুলে দিয়ে সেখানকার ছোট ব্যবসায়ীদের বঞ্চিত করা হয়েছে। রাহুল গান্ধী বিজেপির আদর্শিক গুরু বিনায়ক দামোদর সাভারকরের নাম তুলে অভিযোগ করেন, সংবিধান তৈরির পরে সাভারকর বলেছিলেন মনুস্মৃতি সংবিধান থেকেও বড়। এই মনুস্মৃতিকে পূজনীয় হিসেবে মেনে দেশ চালানো উচিত। রাহুল প্রশ্ন তোলেন, আপনারা কি মনুস্মৃতি মেনে চলেন? যদি সংবিধানকে সম্মান করেন তবে সাভারকরের এই মতবাদকে কিভাবে সমর্থন করেন? রাহুলের বক্তব্যের পর নেট দুনিয়ায় আলোচনার ঝড় উঠেছে। অনেকেই তার বক্তব্যের সমর্থনে কথা বললেও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ এবং তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা রাহুলের বক্তব্যের কিছু অংশ নিয়ে সমালোচনা করেছেন। প্রিয়াঙ্কা গান্ধী রাহুলের সমর্থনে বলেন, আদানি গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে দেশের তরুণদের। প্রিয় দেশবাসী, আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। এই প্রসঙ্গে বড় খবর হলো, প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই।
দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল, তারা ভোটার তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে হবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে। সব কিছুই সমসাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময়। কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমাদের আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং তার কথাগুলো আপনারা শুনেছেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই কথা বলেছে। আর এই কথাটা কিন্তু আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আগামী বছরে খুব জলদি করে নির্বাচনটা তিনি দিয়ে দেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ, সে আশা আমরা ব্যক্ত করতেই পারি। আর এদিকে যে পরিস্থিতি হচ্ছে এখন ভারতে, নরেন্দ্র মোদীকে তুলোধুলো করে দিয়েছেন। যাই হোক, অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত করবে এবং এই যে আমাদের স্বাধীনতা তাদের নামে চালিয়ে দিচ্ছে, এটা আসলে তারা কেমন কথা হলো, মানে একটা হাস্যকর বিষয়। ভালো থাকবে, ভিডিও সম্পর্কে মতামত দিন এবং ভিডিওটি শেয়ার করে দেন এবং প্রতিবাদ করেন। এই ভারতকে আটকাইতে হবে, এই ভারতকে থামাইতে হবে। এই ভারত যেভাবে বাংলাদেশের নামে, বাংলাদেশ নিয়ে তারা যেমন মজা